নমস্কার, কণ্ঠস্বরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা কণ্ঠস্বরে বাঙালিদের বিভিন্ন বিষয় এবং বিভিন্ন সমস্যা নিয়ে এবং বাঙালির উত্থান পতনের যে রাজনীতি অসমে চলছে দীর্ঘদিন থেকে, তা নিয়ে কথা বলবো। তার জন্য আমাদের স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন অসমের অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ, যার নামে যার পরিচয় চিত্তপাল। তিনি ছাত্র অবস্থা থেকে বাঙালির যে দুঃখ কষ্ট এবং বাঙালির যে দুর্দশা রয়েছে তা নিয়ে তিনি সক্রিয় ছিলেন। পরবর্তীতে তিনি রাজনীতিতেও যোগদান করেন। অবশেষে তিনি রাজনীতিকেও বিদায় জানিয়ে তিনি সামাজিক কার্যক্রমে নিজেকে জড়িত রেখেছেন। চিত্তপাল মহাশয়, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে কণ্ঠস্বরের প্রোগ্রামে। নমস্কার, শ্রোতা দর্শকদের আমার গভীর শ্রদ্ধা জানাই। চিত্তদা, বাঙালি লড়াই এখন কোন পথে চলছে আপনার? বাঙালির লড়াই মানে আমাদের তো যে বঞ্চনা, বাঙালি, আমি যেটা গত 30 বছর 40 বছর ধরে যা দেখছি আর কি, আমি জড়িত এই বঞ্চনার জন্য শেষমেশ এসে আপনার গত 12 নভেম্বর তারিখে দিশপুর প্রেস ক্লাবে একটা বাঙালি নতুন একটা সংগঠন জন্ম হয়েছে, উত্তর পূর্ব হিন্দু বাঙালি ইউনাইটেড ফোরাম, এবং এটার মুখ্য আহ্বায়ক আমাকে মনোনীত করা হয়েছে। এবং আমরা বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছি। আগন্তুক ডিসেম্বর মাসে শীতকালীন অধিবেশনের সময় আমরা নয়াদিল্লি গিয়ে যন্তর মন্তরে আমরা আন্দোলন করব, ধর্ণা কার্যসূচি পালন করব। আমাদের বাঙালিদের অনেক দাবি আছে, অনেক অসুবিধা আছে। এনআরসির সমস্যা আছে, তারপর ডি ভোটারের সমস্যা, ডিটেনশন ক্যাম্প, বহু সমস্যা। কিন্তু ভারতীয় রাজনীতিতে বা অসমের যে রাজনীতি, অসমের রাজনীতিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রয়েছেন। আজকে বিজেপি দুবার সরকার এসছে, কিন্তু হিন্দু বাঙালির ভোটেই এই সরকার বারবার নির্বাচিত হয়ে আসছে। তো সেখানে তো বাঙালিদের কোনো সমস্যার কথা আজ পর্যন্ত ক্যাবিনেটে আসতে দেখিনি বা আলোচনা হতে দেখিনি। তাহলে বাঙালিদের কোথায় কি সমস্যা, আপনি যেই সমস্যা নিয়ে আপনি রাজপথে বা আপনি দিল্লিতে যন্তর মন্তরে গিয়ে আপনারা ধর্ণা করার জন্য ভাবছেন, সেই সমস্যাগুলো কি রয়েছে, যে আপনি যদি জানান আমাদেরকে। প্রথম কথা, বাঙালিদের গত 10 বছরে হিন্দু বাঙালিদের বিভিন্ন বিভাগে কতজন চাকরি হয়েছে, আমি অবশ্যই এটার আরটিআই করব, সব ডিপার্টমেন্টে করব, কতজন হিন্দু বাঙালিকে চাকরি দেওয়া হয়েছে, চাকরি দেওয়া হয় নাই। বরাক এবং ব্রহ্মপুত্র উপত্যকা কত বাঙালি বেকার যুবক যুবতীদের চাকরি দেওয়া হয়েছে, সেগুলো দেওয়া হয় নাই। সেগুলো বিষয় নিয়ে কথা কয় না, সস্তা রাজনীতি করে বাঙালির জনপ্রিয়তা অর্জন করে। আজকে যেটা বসুন্ধরা 1, 2, 3, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমাদের আলোচনা হয়েছে মিটিংয়ে গত 17 তারিখে, উজান আসামে আপনার যারা স্বাধীনতার আগে এসছে তারাও মাটির আবেদন করে আবন্টন পাননি। অর্থাৎ বাঙালির নামটাই যেন একটা অপরাধ আর কি, বাঙালি হলেই তাদের আর কিছু পাওয়া যাবে না। বিভিন্ন বিষয়ে বঞ্চনা, আমি কি বলবো, সব দিকেই বঞ্চনা বাঙালিরা, অথচ বুঝে উঠতে পারছে না বাঙালিরাই যে ওদেরকে কিভাবে বঞ্চনা করা হচ্ছে। আপনার বরাকের 2টো বিধানসভা কেন্দ্র কেটে দেওয়া হলো। তো আজকে 45 লক্ষ 50 লক্ষ ওখানে হিন্দু মুসলিম মিলিয়ে আছে, 2টো বিধানসভা কেন্দ্র দিলে ওই টাকাটা তো কমে গেল। ওইখানে যেটা বিধায়ক পুঁজি, সেটা ওই টাকাটা ওইখানে উন্নয়নের কাজে লাগতো, ওই টাকাটা কমে গেল, বরাকে কমায় দিল। আমাদের এখানে ডিলিমিটেশন করলো। আমাদের নগাঁও যেটা লোকসভা ছিল, হোজাই লামডিং নগাঁও লোকসভার অন্তর্গত ছিল, কিন্তু তখন আমাদের একটা সম্মান ছিল নগাঁও লোকসভা কেন্দ্রে, হিন্দু বাঙালিদের একটা সম্মান ছিল, একটা শক্তি ছিল, একটা নির্ণায়ক শক্তি ছিল, হিন্দু বাঙালিদের ভোটের মূল্য ছিল। কিন্তু হোজাই লামডিংটাকে এখন কাজিরাঙ্গা করে দিয়েছে। এখন বাঙালিরা ভোট দিলে দেখ, না দিলে না দেখ, ওটা ওদের ইচ্ছে মতো ওদের পার্টি জিতে যাবে। বাঙালির ভোটের কোনো মূল্য নাই, হ্রাস করে দেওয়া হয়েছে। বাঙালিরা যে জন্য ভারতীয় জনতা পার্টিকে তারা মানে ভোটে বিপুল ভোটে জয়ী করেছিল, যে হিন্দু বাঙালির সুরক্ষা ভারতীয় জনতা পার্টি দিবে, কিন্তু আপনার কথায় বোঝা যাচ্ছে যে হিন্দু বাঙালি সুরক্ষা না দিয়ে তারা খিলঞ্জিয়া বা ভূমিপুত্রের অধিকারের লড়াইটাইকে বেশি প্রাধান্য দিচ্ছে। তারপরও ভারতীয়রা বা আমাদের বাঙালিরা, বাঙালি হিন্দু যারা রয়েছেন, তারা কিন্তু আপনার আপোষ করছে না, তারা কিন্তু সরকারকে ভোট দিয়ে যাচ্ছেন। সেটাই তো বলতে চাইছেন না? সেটাই, ভোট দিয়ে যাচ্ছে। তো এই যে আপনি তার আগে সিআরপিসিতে আপনি আছেন, সিআরপিসির সাধারণ সম্পাদক হিসাবে আপনি রয়েছেন। সিআরপিসিতে সেখানে কিন্তু ধারণাটা যে বাংলাভাষীর অধিকারের লড়াই, সেই আপনারা 87 সন থেকে লড়ে আসছেন বা 85 সন থেকে লড়ে আসছেন, সেখানে আপনারা হিন্দুত্বের কথা নেই, সেখানে বাংলা ভাষার অধিকারের কথা রয়েছে। তো এই যে দুটা বিষয়, আপনি এখন পরবর্তীতে হিন্দুর কথা বলছেন, তার আগে হিন্দু মুসলিম বাংলাভাষীদের কথা বলছিলেন। তো এই যে লড়াইটা আপনার, তাহলে এটা কোন পথে যাচ্ছে লড়াইটা? দেখুন, সিআরপিসি হিন্দু এবং মুসলিম উভয়েরই একটা
দল সমস্ত জনগোষ্ঠী মিললেই ওই প্ল্যাটফর্মটাকে এদের দাবি হয়। সিআরপিসি গত মাসখানিক আগে একটা মিটিং হয়েছে, ওখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বসুন্ধরা 1, 2, 3-এর অধীনে যেগুলো মানে করা হচ্ছে, বঞ্চিত করা হচ্ছে, এবং 1971 সালে যেখানে মাননীয় উচ্চতম ন্যায়ালয় যেটা রায় দিয়েছে যে নাগরিকত্বের ভিত্তিবর্ষ হবে, সুতরাং বসুন্ধরাতে কেন এদেরকে বাদ দেওয়া হচ্ছে। সুতরাং এই বিষয় নিয়ে এগুলো সুপ্রিম কোর্ট করা হবে এবং 3 জনের একটা লয়ার্স মানে অ্যাডভোকেট দিয়ে একটা কমিটি বানানো হয়েছে এবং এরা বিষয়টা তারা পর্যালোচনা করছে। পরবর্তীতে সেটা যাবে আর কি, সুপ্রিম কোর্টে যাবে বিষয়গুলো। আমরা বিচার চাইব সুপ্রিম কোর্টে যে বাঙালি বা ভাষিক এবং ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের যেটা বঞ্চনা করা হচ্ছে পরিকল্পিতভাবে। এবং হিন্দু বাঙালি সংগঠন যেটা হচ্ছে সেটা হচ্ছে বাঙালি হিন্দুদেরকেও তো মানে আলাদাভাবে মানে ভোট নিতেছে, বিজেপি বাঙালি হিন্দুদের ভোট নিতেছে অথচ বাঙালি হিন্দুদের কাজ করছে না। যেটা হাতির যেমন একটা দুটো দাঁত থাকে, একটা দেখানোর দাঁত থাকে, একটা ভেতরে উপরে দাঁত থাকে। সুতরাং এই দল বর্তমান সরকার যে কাজ করছে উপর দিয়ে দেখায় একটা, ভেতর দিয়ে অন্য কাজ করছে। এই জন্যই মানে আমরা এরকম একটা সংগঠনের জন্ম দিয়েছি এবং আমরা পরবর্তীতে পদক্ষেপ নেব আর কি এইসবের বিরুদ্ধে। আমরা সচেতন করব বাঙালি হিন্দুদের যে আমাদের কি কি রকমের ক্ষতি করতেছে, কি ধরনের ক্ষতি করতেছে, এ সম্পর্কে সমস্ত উত্তর পূর্বাঞ্চলের বাঙালি হিন্দুদের আমরা ক্ষতি করব, সচেতন করব। এই যে বিষয়টা, তার মানে দেখা যাচ্ছে যে কুমিরের কান্নায় জড়িত রয়েছে ভারতীয় জনতা পার্টি। কুমির কান্না করছে, হিন্দু বাঙালির ভোট দরকার, কিন্তু ভোট হয়ে গেলে তারপরেই তারা বলছেন যে হিন্দু বাঙালিদের সুরক্ষার দায়িত্ব আমাদের নয়। সেখানে এনআরসি এখন পর্যন্ত উন্নীতকরণ হয়নি। সিআরপিসি এই এনআরসি উন্নীতকরণ নিয়ে কি কোনো দাবি দাবা দিয়েছে? ইতিমধ্যে দেখা গেছে বিভিন্ন অসম ভ্যালি যে সুরক্ষা কমিটি রয়েছে, যেখানে হিরেন গুহার নেতৃত্বে অসম ভ্যালি সিভিলাইজেশনের তরফ থেকে কিন্তু আরজিআই এবং সুপ্রিম কোর্টের বিচারপতিকে এবং রাষ্ট্রপতিকে তারা চিঠি দিয়েছেন যে এটা যে পুনর্বিবেচনা করা হোক, কারণ এটা তো একটা বন্ধ হয়ে আছে। তো সেই বিষয়ে আপনি বলেন যদি। সেটা সিআরপিসির পক্ষ থেকেও এটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দেওয়া হবে এবং আরজিআইকেও দেওয়া হবে, রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়াকে দেওয়া হবে, যে এটা একটা নোটিফিকেশান দিয়ে এনআরসির যাতে নামটাকে প্রকাশ হয় এবং গ্রহণযোগ্য হয় আর কি, গ্রহণ করে। তাইলেই আর কি যারা 19 লক্ষ যারা বাদ গেছে, যার মধ্যে প্রায় 12 লক্ষ বাঙালি হিন্দু নাম বাদ পড়েছে এনআরসি থেকে, এরা তখন ফরেনার্স ট্রাইব্যুনালে যেতে পারবে এবং এর জন্য সিআরপিসি পদক্ষেপ নেবে। এবং নবগঠিত সংগঠনও সেগুলো আমরা দিল্লি গিয়ে এগুলো আলোচনা করব কিভাবে কি করা যায়, সেগুলো আমরা পদক্ষেপ নেব। আপনি আরেকটা কথা বলেছিলেন যে তার আগে কিছুদিন আগে দেখা গেছে 12 লক্ষ হিন্দু বাঙালিরা রয়েছে, তার মধ্যে দেখা গেছে কিছুদিন আগে হিমন্ত বিশ্ব শর্মা কেন্দ্রীয় সরকারকে লিখেছিলেন তার জন্য আধার কার্ডে 9 লক্ষ লোককে আধার কার্ডে ছুট দেওয়া হয়েছে, তাদের নাম আধার কার্ডে আসবে। আবার মুখ্যমন্ত্রী বলছেন এনআরসির সঙ্গে আধার কার্ডের কোনো লিঙ্ক নেই। তাহলে এনআরসিতে এই যে 27 লক্ষ লোকের নাম কেন মানে আধার কার্ডে অন্তর্ভুক্ত হলো না, সেটাও একটা প্রশ্ন। তো এই যে আধার কার্ডে যাদেরকে 7 লক্ষ বা 9 লক্ষ লোককে যে ছাড় দিয়েছে মুখ্যমন্ত্রী, এরা কোন সম্প্রদায়ের লোক? না, সেটা তো পরিষ্কার হয়নি, সেটা তো জানা যায় না। এটা যে বাঙালি হিন্দুই 9 লক্ষ সেটা তো জানায় নাই। সুতরাং ওই তো দেখাইতেছে যে আমরা বাঙালি হিন্দুরাও ভাবতেছে আমাদের বাঙালি হিন্দুর 9 লক্ষ লোককে আধার কার্ডের জন্য ছাড় দিয়েছে এবং যেটা ব্লক করে রেখেছিল সেটা খুলে দিয়েছে। তো কিন্তু তো সেটা তো স্পষ্ট জানা যায় না কোন জনগোষ্ঠীর। আরও একটা বিষয় রয়েছে যে বাঙালি হিন্দুর বরাক উপত্যকায় এবং ব্রহ্মপুত্র উপত্যকায় একই অবস্থা, কোনো নেতা নেই, কোনো মন্ত্রী নেই এই বিধানসভায়। তাছাড়াও আপনার মানে জনপ্রতিনিধি থাকলেও তাদের কোনো মন্ত্রিত্ব পায়নি এবং মুখ্যমন্ত্রী করিমগঞ্জে গিয়ে বলেছেন করিমগঞ্জ থেকে জনপ্রতিনিধি একজন আসবেন, তাদের মন্ত্রী বানানো হবে গত নির্বাচনের সময়, কিন্তু তাও দেখা যায়নি। এখন প্রশ্ন হলো যে এই যে ভ্যাকুয়াম একটা তৈরি হয়েছে রাজনৈতিক জগতে, আপনারা সবাই অরাজনৈতিক সংগঠনের হয়ে আপনারা কাজ করতে যাচ্ছেন, তো সেই জায়গায় রাজনৈতিক সুবিধা আপনারা কি করে পাবেন? দেখুন, ব্রহ্মপুত্র আমাদের কিছুদিন আগে আমাদের গত 17 তারিখের সভায় একজন বলেছেন যে আমাদের ব্রহ্মপুত্র উপত্যকায় একজন এবং বরাক উপত্যকা 2 জন বাঙালি মন্ত্রী বর্তমান মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হবে। আজকে প্রয়াত তরুণ গগৈ এবং প্রয়াত হিতেশ্বর শইকীয়ার মন্ত্রিসভায় 4-5 জন করে বাঙালি মন্ত্রী ছিল এবং
এই সরকার যে বাঙালি প্রেমী মুখে দেখায় কিন্তু বাস্তবে যে কাজে নয়, সেটা প্রমাণ হলো যে আজকে ব্রহ্মপুত্র উপত্যকায় বা বরাক উপত্যকা থেকে একজনও বাঙালি মন্ত্রী নয়, দিলেও একজন দেবে। আপনি ভাবুন, প্রায় 70 লক্ষরও বেশি বাঙালি হিন্দু আছে, তার একজন মন্ত্রী, তারা কোথায় যাবে? কেন্দ্রেও বাঙালি মানে আমার আসাম থেকে, আমাদের আসামের আগে তো আসামে বাঙালি সেন্ট্রাল মিনিস্টার থাকতো, কিন্তু এখন বিজেপি সরকারের আমলেও কেন্দ্রেও বাঙালি মন্ত্রী নেই, আসামেও বাঙালি মন্ত্রী নেই। এই এত একটা বৃহৎ জনগোষ্ঠী, এরা কোথায় যাবে, কার কাছে যাবে? সুতরাং এই বিষয়গুলো তো আমরা দাবি করতেছি এবং আমরা এটাই বোঝাবো যে এই সরকার বাঙালি হিন্দুর পক্ষে নয়, তারা মুখে শুধু বলে, পক্ষে নয় তারা। এই যে দেখা যাচ্ছে যে আসামে আপনার ভারতীয় জনতা পার্টির প্রাক্তন বিধায়ক হোজাইর প্রাক্তন বিধায়ক শিলাদিত্য দেব, তাকে ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের দায়িত্ব দেওয়া হয়েছে। তো তাহলে কি তার থেকেই আসাম সরকার চিন্তা করেন যে তাকে দিয়ে আমরা সমস্ত বাঙালির সমস্যার সমাধানে আশুপথ তাকে দিয়ে বের হবে, সেই আমাদের সমস্যার সমাধানে এগিয়ে যাবে? তো আপনি তো অরাজনৈতিক সংগঠন হিসেবে কাজ করছেন, তো তার থেকে ব্যক্তিগতভাবে মানে সমাজের উন্নয়নে কি রকম সহায় সহযোগিতা আপনারা পেয়েছেন? দেখুন, রাজ্য সরকারের যেটা বাজেট ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পরিষদকে দিয়েছে, ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডকে, সেটা 5-7 কোটি টাকা বছরে বার্ষিক বাজেট এটা, অথচ 70 লক্ষ বাঙালি হিন্দু। সুতরাং ভাষিক সংখ্যালঘু বলতে বাঙালি হিন্দু না, এখানে অনেক জনগোষ্ঠী আছে, বিহারি, মারোয়ারি, জৈন, অনেক জনগোষ্ঠী আছে, কুকি, নাগা, সমস্ত কিছু আছে। 66 কমিউনিটি আছে। হিতেশ্বর শইকীয়া স্যারের সঙ্গে যখন আমাদের সভা হয়েছিল 1995 সালে 15 ডিসেম্বর 18 ডিসেম্বর হয়েছিল, তখন আমরা জেনেছিলাম হোমস ডিপার্টমেন্ট থেকে যে 66 জনগোষ্ঠী আছে ভাষিক সংখ্যালঘু। সুতরাং প্রায় 1 কোটি ভাষিক সংখ্যালঘু লোকের জন্য আপনার 5 কোটি বা 7 কোটি, আমার ঠিক জানা নেই, 5-7 কোটি টাকা বছরে বার্ষিক বাজেট দেওয়া হয়। আপনি দেখুন, মাইনরিটি কর্পোরেশন যেটা ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য 6টা প্রতিষ্ঠান আছে বিভিন্ন নামে, ফাইন্যান্স কমিশন, কর্পোরেশন, বোর্ড, এরকম আছে। তো ওদেরকে তো 6টা অনুষ্ঠানে ওদেরকে টাকা দেওয়া হয়, অথচ ভাষিক সংখ্যালঘুর শুধু একটা বোর্ড এবং এখানে 5 কোটি টাকা। তারপর আপনার এই বোর্ডটার নিজস্ব কোনো কার্যালয় নাই। আজকে শিলাদিত্য দেব যে অফিসে বসে সেটা মাইনরিটি কর্পোরেশনের অফিসে বসেন এবং স্টাফও ওনাদেরই ব্যবহার করা হয়। আমাদের 11 জন কর্মচারী থাকতে পারে ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের, ইউডিএ এবং এলডিএ, সমস্ত পিয়ন, চৌকিদার, এগুলো নিয়ে 11 জন কর্মচারী নিয়ে একটা আলাদা করে স্টাফ হতে পারে, কিন্তু আজ পর্যন্ত একটা আলাদা ঘর নিয়ে এই ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের কোনো অফিস হয় নাই। তারপর হচ্ছে, আমি যেটা সংবিধানে পড়েছিলাম, যেটা আমি একসময় প্রয়াত তরুণ গগৈ আমলে আমি ভাইস চেয়ারম্যান ছিলাম, তখন আমি কনস্টিটিউশনটা দেখেছি যে কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রণালয় থেকেও ভাষিক সংখ্যালঘু বোর্ডে টাকা পাবে, সমস্ত সংখ্যালঘুদেরকে দেওয়া হবে। কিন্তু আজ পর্যন্ত আমি জানি না ভাষিক সংখ্যালঘু বোর্ড কেন্দ্রের সংখ্যালঘু মন্ত্রণালয় থেকে টাকা আনছে কিনা। ওখান থেকেও তো 40-50 কোটি টাকা বছরে পাইতে লাগে। সুতরাং 5 কোটি টাকা দিয়ে আপনার 1 কোটি জনগণের কি উন্নয়ন করব? এটা তো শুধু লোক দেখানো একটা কাজ। এত বৃহৎ জনগোষ্ঠীর জন্য এই মামুলি টাকা দিয়ে কি কাজ করবে? এটা হতে পারে না। এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট একটা বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আমরা কথা বলছিলাম ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের বিষয়ে। চিত্তপাল মহাশয় রয়েছেন আমাদের সঙ্গে। আমরা এই যে আপনি যেটা বললেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক থেকে সেখানে পয়সা আসার বিষয় রয়েছে, তো এই যে বঞ্চনা, এই বঞ্চনা দীর্ঘদিন থেকে হয়ে আসছে, আজ আপনার মুখে শুনলাম। কিন্তু তার যে মাইনরিটি ডিপার্টমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে, তার একটা এই যে কমিটিটা বানানো হয়েছে, তার কি সারা আসামে বিভিন্ন কমিটি বানানো হয়েছে? সারা আসামে কমিটি হয়েছে? নগাঁওতে কি কমিটি হয়েছে? না, এটা তো ডিস্ট্রিক্ট ওয়াইজ কমিটি হওয়ার কথা না, এটা তো সেন্ট্রালি একটা কমিটি থাকবে, আসামের সেন্ট্রালি কমিটি থাকবে, ডিস্ট্রিক্ট ওয়াইজ এটার কমিটি হওয়ার কথা না। ডিস্ট্রিক্ট ওয়াইজ কমিটি তার আগে কিন্তু তৈরি করা হয়েছিল। কামরূপ ডিস্ট্রিক্ট থেকে, কামরূপ ডিস্ট্রিক্টের প্রতিটা ডিস্ট্রিক্টের কমিটি করা হয়েছে, মানে যাদের নাম করবে আর কি,
মানে কাদেরকে বেনিফিশিয়ারি আর কি, মানে কাদেরকে অনুদান দেওয়া হবে সে সম্পর্কে ওরা ওইটা মনিটর করার জন্য এরকম কমিটি, এটা মনিটরিং কমিটি, একটা মনিটরিং কমিটি এটা। আর ব্যক্তিগতভাবে প্রাক্তন বিধায়ক শিলাদিত্য দেবের সঙ্গে আমার খুব সম্পর্ক ভালো, এবং আমি তাকে, উনি যখন চেয়ারম্যান হয়েছিলেন আমি তখন বলেছিলাম যে ইসে সংবিধানে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এতে আছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের যেটা মাইনরিটি ডিপার্টমেন্ট, ওখান থেকে আপনারা টাকা পাবেন এবং ওটা চেষ্টা করবেন। কারণ আমি যখন ভাইস চেয়ারম্যান ছিলাম তখন কতগুলো প্রতিবন্ধকতা ছিল। আপনার 7টা কমিশনার অ্যান্ড সেক্রেটারির কাছ থেকে স্বাক্ষর নিয়ে আসতে হয় ইসের জন্য, মানে সিগনেচার লাগে আপনার হেড অফ অ্যাকাউন্টের জন্য। ভাষিক সংখ্যালঘু বোর্ড আপনার 1996 সালে গঠন হয়েছে, এবং তখন থেকেই এর নামে টাকা অ্যালটমেন্ট হয় এবং আনইউজড হয়ে ঘুরে যায়। পরে আমাকে ভাইস চেয়ারম্যান করার পরে আমি দেখলাম যে এটা কেন, তখন বললো যে এদের হেড অফ অ্যাকাউন্ট নেই ভাষিক সংখ্যালঘু বোর্ডের নামে। তখন আমি হেড অফ অ্যাকাউন্টের জন্য ইনিশিয়েটিভ নেই এবং 7 জন কমিশনার অ্যান্ড সেক্রেটারির অফিসে দৌড়াদৌড়ি করে আমি তাদেরকে সই নিয়ে হেড অফ অ্যাকাউন্টটা আমি তখন বানিয়ে দিয়ে আসলাম, এবং তারপর থেকে টাকা ঢুকে ভাষিক সংখ্যালঘু বোর্ডের নামে তারা টাকা ইউজ করতে পারতেছে। কিন্তু আমার সময় আমি সেই সুযোগটা পাই নাই। তো এই যে ভাষিক সংখ্যালঘু বোর্ড শুনেছি যে বাংলা সাহিত্য সভাকে টাকা দিয়েছে, এইরকম বিভিন্ন সংগঠনকে মন্দির বানানোর জন্য টাকা দিয়েছে। এই যে কাজগুলো, এই কাজগুলো থেকে মানে ভাষিক সংখ্যালঘু যারা রয়েছেন তারা কমিউনিটির লোকেরা কি উপকৃত হয়েছে, কি উপকার হয়েছে? আপনি যেহেতু ফিল্ডে আছেন, আপনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত সারা আসাম জুড়ে, তো আপনি সেরকম বেনিফিশিয়ারি পেয়েছেন যে এখান থেকে মানে আর্থিক সহায়তা নিয়ে তার জীবন সচ্ছল হয়েছে? ব্যক্তিগতভাবে কে পাইছে আমি তো জানি না, বা আমার চোখে পড়ে নাই, আমার নজরেও আসে নাই। তবে আমাদের হয়বরগাঁও বাঙালি পূজাবাড়ি বা নগাঁও বাঙালি পূজাবাড়ি এরা বোধহয় একটা ফান্ড পাইছে আর কি, ফান্ড ওদেরকে কনস্ট্রাকশনের জন্য ফান্ড দিয়েছে। আর বিভিন্ন জায়গায় দেয়, সেগুলো আমি শুনি, দেখি, পেপারেও দেখি। কিন্তু ব্যক্তিগতভাবে যেগুলো দিতে লাগে সেগুলো দিলেও বোধহয় খুব একটা শোনা যায় না আর কি, প্রচারে নাই আর কি। দিলে দিতে পারে কিন্তু খুব একটা প্রচার হয় নাই আর কি। এই যে আপনি ছাত্র অবস্থা থেকে আপনি ছাত্র রাজনীতিতে জড়িত ছিলেন, আপনি তৈরি করেছিলেন বাঙালি যুব ছাত্র পরিষদ, তো তা নিয়ে অল্প যদি আলোকপাত করেন এই মুহূর্তে। সারা আসাম বাঙালি যুব ছাত্র পরিষদ গঠন হয়েছিল 1990 সালে, এবং আমি ছিলাম সাধারণ সম্পাদক। সভাপতি ছিলেন গুয়াহাটির শেখর দে এবং কার্যকরী সভাপতি ছিলেন বিদ্যুৎ চক্রবর্তী। তা আমরা সংগঠন গঠন করার পরে 1992 সালে সাম্প্রদায়িক দাঙ্গা হয়। তখন ওই জিনিসগুলো নিয়ে, সমস্ত চিত্রগুলো নিয়ে মেমোরেন্ডাম বানিয়ে আমরা প্রথম দিল্লি গেলাম, এবং আমরা তখন আমাদের সন্তোষ মোহন দেব, প্রয়াত সন্তোষ মোহন দেব, তিনি ছিলেন মিনিস্টার অফ স্টিল, স্টেট ইন্ডিপেন্ডেন্ট চার্জ, ওনার সাথে দেখা করলাম। আমরা তারপর স্বরাষ্ট্রমন্ত্রী এসবি চবনের সঙ্গে দেখা করে আমরা সমস্ত আসামের যে পিকচারটা সেটা আমরা দিলাম, যে কেন হয়েছে, কতজন লোক মারা গেছে প্রকৃত। সরকার তো বলে যে এই এত লোক মারা গেছে, তখন আমরা ওই তথ্যগুলো আমরা সমস্ত কিছু দিলাম। এবং তারপর থেকেই আমরা অ্যাক্টিভলি সারা আসামে, এবং আমি মোটামুটি সমগ্র অসম ঘুরেছি, একমাত্র ধুবড়ি বাদে সমস্ত আসাম ঘুরেছি, সমস্ত জেলায় গিয়েছি, আমাদের সংগঠন করেছি। তারপর তো 1995 সালে সিআরপিসি এবং বাঙালি যুব ছাত্র পরিষদ আমাদের যৌথ প্রচেষ্টায় দাবি দাবাতে ভাষী সংখ্যালঘু উন্নয়ন বোর্ড বানিয়ে দিয়েছিলেন। একটা কথা অস্বীকার করলে চলবো না, যে ভাষিক সংখ্যালঘু বোর্ড গঠনের ক্ষেত্রে যার সবচেয়ে বড় অবদান, তিনি হচ্ছেন সিআরপিসি প্রেসিডেন্ট নৃপেন্দ্রচন্দ্র সাহা। একদিন উনিই আমাকে বলেছিলেন যে চিত্ত, আমাদের একটা ভাষিক সংখ্যালঘু বোর্ড গঠনের জন্য দাবি জানানো যায়, তুমি দিল্লি যাও, যেহেতু তোমার সঙ্গে সন্তোষ মোহন দেবের সম্পর্ক ভালো, মেমোরেন্ডাম নিয়ে তুমি দিল্লিতে দিয়ে এসো। এবং আমি 1995-এর 26 অক্টোবর আমি দিল্লি গিয়েছিলাম এবং 5 নভেম্বর আমি ফিরে এসেছিলাম। তখন আমরা সন্তোষ মোহন দেব এবং এসবি চবন তাদেরকে এই ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ড গঠন করার জন্য মেমোরেন্ডাম দিয়ে এসেছিলাম। বিশ্বাস করুন, 1 মাস পরে ওখান থেকে চিঠি এসেছে তৎকালীন মুখ্যমন্ত্রী প্রয়াত হিতেশ্বর শইকীয়ার কাছে। হিতেশ্বর শইকীয়া আমাদেরকে মানে সমস্ত অফিসিয়াল নিয়া, সমস্ত 8টা ডিপার্টমেন্ট নিয়া, কমিশনার সেক্রেটারি নিয়া, হোম, পার্সোনেল, আপনার SC ST OBC, এই সমস্ত ডিপার্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে মিটিং হয়েছে 15 ডিসেম্বর, 18 ডিসেম্বর এবং 15 নভেম্বর, 18 নভেম্বর এবং 15 ডিসেম্বর, এই 3টা মিটিং হয়েছিল আমাদের।
তারপরেই 1996 সালে 8 মার্চ তারিখে নির্বাচনের আগে আগে ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ড গঠন করেছে। এই হচ্ছে তার ইতিহাস। এই যে ধরেন আপনি বিগত দিনে এইভাবে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে কাজ করেছিলেন, কিন্তু আজকের দিনে যদি বাঙালি কোনো সমস্যা থাকে তা দিল্লিতে আপনাকে গিয়ে জানাতে হয়, বা পদাধিকারীরা রয়েছেন, কিন্তু সেখানে তো বাঙালি আনা নেই বা কোনো বাঙালি নেই যার কাছে আপনারা এই সমস্যাগুলোকে সমাধান করার জন্য বলবেন বা বলার চেষ্টা করেন। সেরকম কোনো নেতৃত্ব আছে যিনি আসামের প্রতি খুব সহানুভূতিশীল? দেখুন, আমি একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়েছিল, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আমি বলেছিলাম, বা কলকাতা প্রেস ক্লাবেও বলেছিলাম, একটা প্রেস মিট করেছিলাম, তখন বলেছিলাম যে ডক্টর বিধান রায় ছাড়া আসামের বাঙালির জন্য পশ্চিমবঙ্গের কোনো মুখ্যমন্ত্রী এবং কেউই চিন্তা করেন নাই। সুতরাং পশ্চিমবঙ্গ থেকে যারা মন্ত্রী আছে তারা তো আসামের বাঙালির সম্পর্কে অধ্যয়নে নেই, জানেও না ওরা আসামের বাঙালি সম্পর্কে। আর আমাদের সমস্যা হচ্ছে আমাদের বাঙালিরা কেন্দ্রীয় মন্ত্রী নেই, স্টেটীয় মন্ত্রী নেই। আমরা যেটা যাই, সত্যি কথা বলতে কি, এই গত 10 বছরে আমরা যতবার দিল্লি গিয়েছি আমাদেরকে অনাথ মনে হয়েছে, অনাথ মনে হয়েছে, এবং অন্যকে ধরে ধরে আমরা অমুকের সঙ্গে দেখা করি, তমুকের সঙ্গে দেখা করি। এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আগে যেটা দেখা করার যেটা সহজ একটা ছিল, সেই সহজইগুলো নাই। আর যার জন্য মানে এখন আমরা গিয়ে চেষ্টা করব, এবার আমরা যাব যে দেখা করব স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। তো সুতরাং আগের পরিবেশটা নাই কিন্তু বাঙালির জন্য, এটা সত্য কথা এবং স্পষ্ট। স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে বাঙালিকে উইপোকা ছাড়পোকা বলেন, উইপোকা, হ্যাঁ হ্যাঁ, সেই স্বরাষ্ট্রমন্ত্রী কি অসম সম্বন্ধে তার কোনো তাগিদ রয়েছে? আজকে এত বছর থেকে এনআরসিটা ঝুলে আছে, সে নিয়ে তো কিছু বলছে না। বা মণিপুরে জ্বলছে, তো ওই স্বরাষ্ট্রমন্ত্রীর তো কোনো ভূমিকা সেরকম দেখা যাচ্ছে না, যে কন্ট্রোল করতে পারছেন না। ইফ ইজ নট এলিজিবল ফর দ্য পোস্ট, সে পদত্যাগ করতে পারে, কিন্তু সে তো খাচ্ছে আছে। আমি খুব ছোট মানুষ, সুতরাং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করার দাবি আমি তুলতে পারি না, তো সেটা ওনার ব্যাপার। তো ব্যাপারটা হচ্ছে যে বাঙালির এখন সম্মান নাই আর কি। কিছু পদলেহনকারী আছে, তারাই জিনিসগুলোকে আমাদের মানে ভাগ্যকে নিয়ে ছিনিমিনি খেলছেন। আমাদের মধ্যেই কিছু পদলেহনকারী আছে যারা আমাদের ভাগ্যকে নিয়ে ছিনিমিনি খেলছেন। তো এই যে যারা পদলেহনকারীরা রয়েছেন বা পৃষ্ঠপোষকরা রয়েছেন বা বিভিন্ন রকমভাবে তারা মানে সুযোগ সুবিধা সরকার থেকে আদায় করে নেন, সেরকম লোকের একটা লিস্টে জারি হলেও তো সচেতন লোকেরা জানতে পারে যে এই পদলেহনকারীরা আছে, তাদের থেকে সাবধান থেকো, না হলে জাতির সর্বনাশ হচ্ছে। হ্যাঁ, নির্বাচনের আগে তো তা একটা করাই হবে, সেরকম করাই হবে। তবে আমরা ওই যে ইসের মধ্যে গিয়ে, তৃণমূল পর্যায়ে গিয়ে সেগুলো আমরা বলবো, আনুষ্ঠানিকভাবে পেপারে পত্রে দিয়ে বলবো না, তৃণমূল পর্যায়ে গিয়ে সভা সমিতি করে আমরা এগুলো বলবো। এই যে উত্তর পূর্বের বাঙালিদের নিয়ে আপনারা একটা অবস্থান নিতে চাইছেন, উত্তর পূর্বের বাঙালিদের জন্য একটা যৌথ মঞ্চ তৈরি করতে চাইছেন, তো আমি আপনার থেকে জানতে চাইবো যে ডিমাপুরে প্রায় 200 পরিবার রয়েছে বাঙালিরা, তো সেখানে তো সাংঘাতিক অবস্থা। সেখানে কেউ মাটি বিক্রি করতেও পারে না, যদি বিক্রি করে তার পয়সাও তার কাছে আসে না, এরকম একটা মরুভূমি সদৃশ পরিবেশ, এবং সেখানে বার্থ সার্টিফিকেটও দিচ্ছে না। সেম অবস্থা মেঘালয়ে যারা রয়েছে তাদেরকে অনেকেই বার্থ সার্টিফিকেট পাচ্ছে না, যারা একটু ইন্টেরিয়র বা বর্ডার সীমান্তে রয়েছে। তো মিজোরামেও একই অবস্থা। তো এই যে বিষয়গুলো আপনাদের পর্যালোচনা বৈঠকে বা আপনারা যে কমিটি তৈরি করতে যাচ্ছেন, সেগুলোর মধ্যে এই বিষয়গুলো রিফ্লেকশন হবে, বা এইগুলো নিয়ে আপনারা সেদিন আলোচনা হয়েছে কি? এগুলো আলোচনা হয়েছে। আমাদের মাইনরিটি ফোরামের চেয়ারম্যান হচ্ছে নাগাল্যান্ড বিষ্ণু ভট্টাচার্য, উনি এসব বলেছে যে এখন তো নতুন করে কোনো সম্পত্তি বা মাটি ক্রয় করতে পারবে না, নাগাল্যান্ড সরকার সেটা আইন করেছে। এবং এমনও চেষ্টা হচ্ছে যে 1960 সালে যারা জমি বা সম্পত্তি ক্রয় করেছে সেই সম্পত্তিগুলো কিভাবে ফিরিয়ে নেওয়া যায় তার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। অর্থাৎ বাঙালিরা ওখানে নিরাপদ নয়, মানে মাটি বাড়ি সম্পত্তি নিয়ে, এবং সেটা মেঘালয়ের সমান। এগুলো আমরা আলোচনা করছি এবং আমাদের মেমোরেন্ডামে এই জিনিসগুলো থাকবে। এবং মাইনরিটি ফোরামের যিনি নাগাল্যান্ডের বিষ্ণু ভট্টাচার্য গত 2 দিন আগে মাননীয় রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন, তারা এই ব্যাপার নিয়ে আলোচনা করেছেন। আমরা ভবিষ্যতে এগুলো মেমোরেন্ডামে আমরা দিব এবং এই জিনিসগুলো আমরা ফোকাস করব ন্যাশনাল লেভেলে, যে বাঙালি হিন্দু বলে গর্ব করা দলটা যে বাঙালি হিন্দুকে কিভাবে বঞ্চিত করছে, কিভাবে এদের রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার সমস্ত নিঃশেষ করে দিতে চাইতেছে, সেই জিনিসগুলো আমরা আমাদের মেমোরেন্ডামে প্রকাশ করব এবং জাতীয় পর্যায়ে আমরা সেগুলো তুলে ধরব। স্বাধীনতার ইতিহাসে যে বাঙালি জয়গান গেয়ে গেল, আজ তাদের কি বলিদান ব্যর্থ হতে যাচ্ছে? যে আপনার
আজকে তাদের জমির অধিকার, ভূমির অধিকার, বাঁচার জন্য ঘরের অধিকার, সম্পত্তির অধিকার সমস্ত কিছু থেকে বঞ্চিত করা হচ্ছে। অসমে তৈরি হয়েছে যে আপনার এনআরসিটা যদিও সরকারিভাবে এখনো লাগু হয়নি বা সরকার এখনো এই এনআরসি ফাইনাল বলে ধরেনি, কিন্তু এই এনআরসির কাগজ না থাকলে আপনার মাটি বা বাড়ি যে কোনো অফিসিয়াল কাজে আপনার সেটা রেজিস্ট্রেশন হবে না। এবং আপনি কিছুক্ষণ আগেই বলেছিলেন যে বসুন্ধরা 1, 2, 3, বসুন্ধরার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী স্পষ্ট অবস্থান, যারা খিলঞ্জিয়া রয়েছেন, যারা ভূমিপুত্র রয়েছেন, যারা 500 বছর থেকে অসমে আছেন, তাদেরকেই এই অধিকার দেওয়া হবে, কিন্তু হিন্দু বাঙালিদের দেওয়া হবে না। 3 পুরুষের প্রমাণ থাকতে হবে, 3 পুরুষের নথিপত্র থাকতে হবে। পরবর্তীতে উনি 3 পুরুষের কথা বলেছে, অর্থাৎ ওই ঘুরিয়ে পেঁচিয়ে 1951 সাল এই জিনিসটাই সুপ্রিম কোর্টে যাবে আর কি। এই জিনিসটা 1951 সুপ্রিম কোর্ট নাগরিকত্ব ভিত্তিবর্ষায় 1971 করেছে, কিন্তু ভূমির অধিকারের জন্য, মাটির অধিকারের জন্য, জমির অধিকারের জন্য কেন 1951 বা 3 পুরুষের লাগবে, এই জিনিসটাই সুপ্রিম কোর্টে যাবে, মহামান্য আদালত সেটা বিচার করবে আর কি। আপনি হিন্দু মুসলমান দুটো নিয়ে সংগঠন করেছেন, আপনি সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলবো যে অসমিয়াদের মনে একটা, যে যারা সংখ্যাগুরু রয়েছেন তাদের মনে একটা ভয় যে মুসলমান সংস্কৃতি অসমকে চেঞ্জ করে দিবে, এবং মুখ্যমন্ত্রী নিজেও বলছেন যে 50 নাগাদ এটা অসমিয়ারা রাজত্ব থাকবে না। এই যে সংশয়টা ওনার, এই সংশয় সম্পর্কে আপনি কি বলেন? এটা আসলে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ছিলেন, তিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তিনি বরপেটায় 2019 সালে বলেছিলেন যে অসমিয়া মাত্র 25%। আপনি দেখুন 1901 সালে লোকগণনা অনুসারে আপনার অসমিয়া ভাষী ছিল 22%, 1911 সালে ছিল 21.7%, 1921 সালে ছিল 21.6% এবং 1931 সালে 21.6%, 1951 সালে 56.7% অসমিয়া ভাষী। অর্থাৎ 1951 সালে দেখা গেল যে ব্রহ্মপুত্র উপত্যকার মুসলমান সম্প্রদায়ের মানুষেরা মাতৃভাষা অসমিয়া পরিচয় দেওয়াতে এই সংখ্যাটা 21% থেকে 56% হয়ে গেল। সুতরাং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি জানেন যে এটা একটা আর্টিফিশিয়ালি সংখ্যাগরিষ্ঠ, সুতরাং এটা যে কোনো সময় চেঞ্জ করতে পারে, শিফট করতে পারে, ওই ভয়টাই উনি পাচ্ছেন। তা আমি চাইবো না যে অসমিয়া সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু হয়ে যাক, অসমিয়া সংখ্যাগরিষ্ঠ থাকুক, এটা ওদের রাজ্য, আমরাও বসবাস করি, আমরাও মনে প্রাণে অসমিয়া ভাষা সংস্কৃতি গ্রহণ করি। সুতরাং এই ভয়টাই ওনাদেরকে পাইছে, এই জন্যই বলছে যে 1950 সালে। তারপর তার একটা রাজনীতি আছে, ওই ভয়টা দেখেই তো মানে হিন্দুদের ভোটটা ওনারা গ্র্যাব করতে চাইতেছে, নিতে চাইতেছে, এই ভয়টা দেখায় নিতে চাইতেছে। আপনি এক সময় খুব প্রবল দাবিদার ছিলেন যে অসমে যারা বাঙালিরা রয়েছে তারা তাদের মাতৃভাষা অসমিয়াতে বলা দরকার, বা অসমিয়া, এখন এই অসমিয়া বাঙালির যে একটা, এবং মুখ্যমন্ত্রী নিজেও আহ্বান জানিয়েছেন যে বাঙালির অসমিয়া সংস্কৃতিতে লাগে, কিন্তু প্রতিটা ঘরে যদি আপনি দেখেন বাঙালি পরিবারে কোনো না কোনো বাড়িতে অসমিয়া বউ রয়েছে, বা বাঙালি অসমিয়া বাড়িতেই বিয়ে হচ্ছে। সামাজিক বন্ধন, যেটা বড় বাঙালি অসমিয়া যারাই রয়েছে বিভিন্ন ডিমাসা, যেই জায়গায় যেই কমিউনিটি রয়েছে সবার সঙ্গে সামাজিক বন্ধন আমাদের কিন্তু অটুট রয়েছে, বা সামাজিক বন্ধনে কিন্তু আমরা আবদ্ধ হয়ে আছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি এখন কি বলবেন যে ধ্রুপদী ভাষার মর্যাদা পেল, অসমিয়াও পেল, বাংলাও পেল, এবার অসমে থাকা বাঙালিরা কি তাদের বাংলা ভাষা, মাতৃগর্ভে জন্ম নিয়েছে বাঙালির, কিন্তু তারা কি তাদের মাতৃভাষা বাংলা বলবে না অসমিয়া বলবে? আমি যেটা বুঝেছি মনস্তত্ত্ব, বাঙালির মনস্তত্ত্ব, সেটা মানে বোঝা কঠিন, এবং এটা আমার পক্ষে উত্তর দেওয়াটা মুশকিল হয়ে যাবে যে বাঙালিরা কি করবে, মাতৃভাষা অসমিয়া করবে না বাংলা করবে। সেটা মানে আমার পক্ষে, আমি বুঝেছি বাঙালির মনস্তত্ত্ব বুঝি, কিন্তু এটা বলা মুশকিল। এবং আমি নিজেও একজন মানে অসমিয়া বিয়ে করেছি। তো এই যে সামাজিক অবস্থা, আমি বললাম যে আমাদের সুদৃঢ় অবস্থান রয়েছে সামাজিকভাবে, কিন্তু তারপরেও বলা হচ্ছে যে আমরা কোনো না কোনোভাবে ভাষা বিদ্বেষী। মানে ব্যাপারটা হচ্ছে যে সামাজিকভাবে বাঙালি অসমিয়ার কোনো ভেদাভেদ নাই, বিদ্বেষ নাই, কিন্তু এটা আর্টিফিশিয়ালি পলিটিক্যালি এই বিদ্বেষটাকে তৈরি করে দেওয়া হয়। সুতরাং এটা করে দেওয়া হচ্ছে। আজকে যখন বাঙালি বিদ্বেষী কিছু সংগঠন থেকে বাঙালি বিদ্বেষী কথাবার্তা বলা হয়, মুখ্যমন্ত্রী পুলিশ ডিপার্টমেন্ট আছে, মুখ্যমন্ত্রী নিজেও এটা স্টেপ নিয়ে করতে পারে, কিন্তু এগুলো তো মনে আহত করে বাঙালিদেরকে। যেভাবে গালাগালি করে সংগঠনগুলো বাঙালি হিন্দুদের,
সুতরাং এগুলো ব্যাপারে তো কোনো পদক্ষেপ নেন না মুখ্যমন্ত্রী। সুতরাং এই জিনিসগুলো আঘাত করে এবং পরবর্তী নির্বাচনের প্রতিফলন অবশ্যই ঘটবে। মানুষরা ক্ষুব্ধ হচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে, উপর থেকে দেখে বোঝা যায় না, কিন্তু ভেতরে ক্ষুব্ধ হচ্ছে। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আমরা কথা বলছি বাঙালি বিভিন্ন বিষয়ের সমস্যা নিয়ে। কণ্ঠস্বরে আমাদের সঙ্গে রয়েছেন চিত্তপাল মহাশয়। আমরা আপনার সঙ্গে আবারও কথা শুরু করব যে অসমে বা উত্তর পূর্বে কর্মসংস্থান বাঙালিদের ক্ষেত্রে, বাঙালি কেন, এখানে যারা রয়েছেন বাঙালি, কর্মসংস্থানের সুযোগ বা সুবিধা খুব কম। বরাকেও একই অবস্থা, ব্রহ্মপুত্র উপত্যকা একই অবস্থা। প্রতিদিন মানুষ বাইরে যাচ্ছে। তো এই যে অবস্থাটা তৈরি হয়েছে, মানে এটা কি বলা যেতে পারে অসম আন্দোলনের ফলশ্রুতিতে আসামে এই ধরনের পরিস্থিতি একটা তৈরি হয়েছে? কারণ তারপরে একটা নৈরাজ্য তৈরি হয়েছিল, সন্ত্রাসবাদ থেকে মুক্ত হলো, তারপরে শান্তি আসলো, যদিও সরকার চলছে, কিন্তু কর্মসংস্থান গড়ে তোলার কাজ হচ্ছে না। 5 গ্রাম পেপার মিল বন্ধ হচ্ছে, এই অলরেডি এগুলো আমাদের জাগির রোডের পেপার মিল বন্ধ হচ্ছে, প্রচুর কলকারখানা বন্ধ হয়ে পড়ছে অসমে। এই যে অচল অবস্থা, কি বলবেন আপনি? বরাক উপত্যকা যে পরিমাণ চাকরি হওয়া উচিত ছিল যুবক যুবতীদের, সেটা হয়নি, বাঙালিরা চাকরি পায়নি। আর এই সরকারের যেটা কর্মসংস্থান সৃষ্টি করা, সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে, যার জন্য এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছে। সুতরাং আমি আহ্বান করব সরকারকে যাতে কর্মসংস্থান আরও বৃদ্ধি করতে পারে। কারণ এখন দেখা যাচ্ছে যে এখন আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে এখন পর্যন্ত ইসের বাজেটই আপনার যেটা এমএলএদের যেটা হয় আর কি, টাকা যেটা আবন্টন হয়, সে টাকাটা এখন পর্যন্ত পায় নাই, অথচ নভেম্বর মাস পার হতে চললো। সুতরাং যেটা রাজ্য সরকারের যে আর্থিক যে দুরবস্থা, এর জন্যই সম্ভবত নতুন কোনো কর্মসংস্থান সৃষ্টি করতে পারছে না। চেষ্টা করব। আর এইদিকে আমার তো ওই যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে অনুদানগুলো, যে টাকাগুলো, যে পরিমাণ টাকা, ট্যাক্সের টাকা যেগুলো পাওয়া, সেগুলো তো বোধহয় খুব একটা রেশনালি পাচ্ছে না আর কি, যার জন্য এই একটা দুরবস্থার সৃষ্টি হয়েছে। এবং আমি চেষ্টা করব মুখ্যমন্ত্রী এই সব ব্যাপারে নিয়ে ভাবুন। উনি নিশ্চয়ই ভাবেন, কিন্তু আরও ভাবুন, আরও কাজ করুন। এইভাবে যদি চাকরি বাকরি দিতে না পারেন, আর বিশেষ করে বাঙালিদের কী দোষ? বাঙালিদের তো চাকরি দেওয়া উচিত। ওই ইন্টারভিউ দিল, চাকরি পেলো না, এটা তো দেখে লাভ নেই। বাঙালির মধ্যে কি মেধা নেই? আজকে বরাক উপত্যকার বাঙালিদের মধ্যে মেধা নেই, ট্যালেন্ট নেই ওদের? ওরা কি পাস করতে পারে না ইন্টারভিউ? ওরা ডেফিনেটলি পাস করতে পারবে। সুতরাং ওদেরকে চাকরি দেওয়া হোক, বাঙালিদের চাকরি দেওয়া হোক। ওরাও তো অসমের সন্তান, আমি এটাই বলবো। এবং শিলাদিত্য দেব প্রাক্তন বিধায়ক, উনি সব বিষয়ে কথা বলেন, তো এই বাঙালিদের চাকরি বাকরির বিষয়গুলোও কথা বলেন। উনি তো ওনার ডিপার্টমেন্টে আলাদা করে একটা অফিস খুলে 11 জনকে চাকরি দিতে পারে, ওই চেষ্টাগুলো করুক, সেটাই আমি বলবো, আবেদন করব। মানব সম্পদকে আটকে রাখা কঠিন। মানে মানব সম্পদ কিন্তু চলে যাচ্ছে অসম থেকে। ব্রেন ড্রেন যেটাকে বলে, ব্রেন ড্রেন হচ্ছে, কিন্তু দীর্ঘদিন থেকে হচ্ছে। প্রতিদিন যদি আপনি সকালবেলা স্টেশনে দাঁড়িয়ে থাকেন, তাহলে দেখতে পাবেন সাউথের দিকে যে গাড়িগুলো যাচ্ছে, সেই গাড়িতে করে কত লোক যাচ্ছে। তাদের কারণ হচ্ছে ওখানে যে কোম্পানিগুলো রয়েছে তারা খুব ম্যাচিওর্ড কোম্পানি। তারা সেখানে শ্রমিকদের 8 ঘন্টা চাকরি করবে, তারপরে শ্রমিক রেস্ট করবে, রেস্ট করে যেন 8 ঘন্টার পরে আবার ফিরে যেতে পারে। যদি সে 1 ঘন্টা করে, তার যে ওভারটাইম হবে সেই ওভারটাইমের পয়সা দেওয়া। এই যে একটা শিল্পনীতি তাদের হাতে রয়েছে, অসমে কিন্তু এই শিল্পনীতি নেই, তার অভাবে কিন্তু ভুগছে। আজকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে না, তার জন্য ইলেকট্রিসিটি ডেফিসিয়েন্সি। ইলেকট্রিসিটির নামে যেভাবে লোকেদের টুটি চেপে আপনার পয়সা আদায় করা হচ্ছে, মিটার, এই স্মার্ট মিটার বসিয়ে। তো এই যে সামাজিক সমস্যাগুলো রয়েছে, তাতে নিয়ে যদি মানে আপনারা সামাজিকভাবে যদি সচেতনতা তৈরি করতে না পারেন, তাহলে তো এই সমস্যাগুলো থেকে অসমকে মানে এ ফর আসাম মানে যে স্বপ্ন, এটা একটা স্বপ্ন, দুঃস্বপ্ন থেকে যাবে, নাকি বলেন? মুখ্যমন্ত্রী বলেছিলেন যে উন্নত 5টা রাজ্যের মধ্যে আসামকে 1 নম্বর করবেন, নির্বাচনের আগে বলেছিলেন। এখন আমরা দেখছি যে কি দুরবস্থা। এবং এই জিনিসগুলো জনগণ মানে খুব স্মৃতিশক্তি খুব কম, জনসাধারণের অ্যাভারেজ গড় স্মৃতিশক্তি যেটা, সুতরাং এগুলো ভুলে যায়। কিন্তু আমরা তো মনে রাখি যে 5টা রাজ্যের মধ্যে
আসাম 1 নম্বরে থাকবে বা একটা রাজ্য থাকবে, উন্নত রাজ্য, মহারাষ্ট্র, গুজরাট, আসাম এরকম হবে। কিন্তু আসামের এই অবস্থা, তো ইন্ডাস্ট্রি নেই। আজকে 5 গ্রাম জাগিরোড পেপার কল বন্ধ হয়ে গেল, কাগজ কল বন্ধ হয়ে গেল, সুতরাং নতুন কোনো ইন্ডাস্ট্রি আসছে না। তো এগুলো তো মুখ্যমন্ত্রীর বিষয়, মুখ্যমন্ত্রী সেটা করা উচিত, এগুলো নিয়ে চিন্তা করা উচিত। আমি চাইবো যে আসাম আরও উন্নতি হোক এবং আসামের ছেলেমেয়েরা এখানেই চাকরি পাক, বাইরে যাতে তাদের যেতে না হয়, এটাই আহ্বান জানাবো। আপনি সামাজিক যে বিষয়গুলো রয়েছে তার থেকে সামাজিক বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করবেন, কিন্তু তার সঙ্গে কিছু রাজনৈতিক বিষয় রয়েছে, যেমন আলফার সঙ্গে চুক্তি করেছে অসম সরকার এবং কেন্দ্রীয় সরকার। তার সঙ্গে দেখা যাচ্ছে যে ট্রাইবেলসদের, 6 জনগোষ্ঠীদেরকে উপজাতিকরণের একটা দাবি রয়েছে। তো আগামীতে খিলঞ্জিয়াদের অধিকার হিসেবে তারা সেখানে প্রায় 90টা সিট 126টার মধ্যে দখল করে নেওয়ার জন্য তারা তারা প্রতিবেদনে তারা উল্লেখ করেছেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে করেছেন। তারপরে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় অটোনমাস কাউন্সিল যেগুলো আছে তার এরিয়া বাড়ানোর জন্য এবং যে উচ্ছেদ সারা রাজ্য জুড়ে চলছে, এই যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকে আপনারা কীরকমভাবে ক্যাপিটালাইজ করবেন? দেখুন, 1931 সালে বৃহত্তর যেটা অসম ছিল, সিলেট, কাছাড় সহ নাগাল্যান্ড, মেঘালয় ইত্যাদি নিয়ে, তখন বাংলা ভাষী ছিল টোটাল অসমে 39 লাখ এবং অসমিয়া ভাষী ছিলেন 19 লক্ষ। তো যখন নাকি নাগাল্যান্ড, মেঘালয় আলাদা আলাদা রাজ্য হয়ে গেল, 7টা রাজ্যেই বাঙালিরা সংখ্যালঘু হয়ে গেল। তো ঠিক ওই ফর্মুলাই এখন আপনার বাঙালিদেরকে যেটা সংখ্যা, সেটাকে ক্ষমতা হ্রাস করার জন্য এই বেশি অঞ্চল, এরিয়া অটোনমাস কাউন্সিলে ঢুকাই দেবে এবং অটোনমাস কাউন্সিলে ঢুকে গেলে তখন আর বাঙালিদের কোনো অধিকার থাকবে না, ওইটা তখন সাংবিধানিক অধিকার হয়ে যাবে। সুতরাং এগুলো ষড়যন্ত্র করে বাঙালিদের কিভাবে নিঃশেষ করা যায়, রাজনৈতিক সামাজিকভাবে কিভাবে নিঃশেষ করা যায়, তারই ষড়যন্ত্র। এবং সেই সবচেয়ে দুর্ভাগ্য জিনিস হলো সেটা বাঙালিদেরকে, হিন্দু বাঙালিদেরকে বুঝতে হবে। সেটা যদি হৃদয়ঙ্গম করতে না পারে, একটাই আছে, ভোট, নির্বাচনেই তার প্রতিফলন করাতে হবে, যদি বোঝে। আর যদি না বোঝে, ঠিক আছে, ওকে। এই যে আপনার ডি ভোটারের সমস্যা রয়েছে অসমে এবং ডিটেনশন ক্যাম্প, ডি ভোটারের সমস্যাটা ভারতের আর কোথাও নেই, তো এই বিষয়গুলো কি আপনারা আলোকপাত করবেন? ডি ভোটার তো এখন মোটামুটি খুব একটা বেশি নাই, হয়তো 1 লক্ষের মতো আছে। আর ডিটেনশন ক্যাম্পে বাঙালি হিন্দু খুব বেশি লোক নাই এখন। ওই কোভিডের সময় যেগুলো বের করে দিয়েছিল, যে 3 বছরের বেশি হয়েছে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। সুতরাং এগুলো এখন তবু আমরা লেটেস্ট আমরা একটা করব, ইনফরমেশন নেব যে কতজন আছে ডিটেনশন ক্যাম্পে। এগুলো নিয়ে আমরা সমস্ত কিছু তথ্য আমরা নতুন দিল্লিতে, নয়া দিল্লিতে আমরা এই আমাদের স্মারকপত্রে এগুলো দেব। এই সমস্ত কিছুই আমাদের থাকবে আর কি। আমরা চেষ্টা করব যে সার্বিকভাবে বাঙালির সব কিছু, সব বিষয় যাতে এর মধ্যে আসে, সেগুলো আমরা চেষ্টা করব। এই মুহূর্তে নিয়ে যে ছোট একটা বিরতির সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম চিত্তবল মহাশয়ের সঙ্গে, যে এই যে এক্স পার্টি করে ডিটেনশন ক্যাম্পে লোকদেরকে, মানে যে সমস্ত লোকদেরকে ছাড়া, মানে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে, এই বেশিরভাগ কেসগুলো এক্স পার্টি বা 95% কেস এক্স পার্টি। তো এই যে এক্স পার্টি কেসগুলো হয়েছে বা আইএমডিটির উপর যে কেসগুলো অসমে রয়েছে, যার জন্য এই ডি ভোটার মার্কটা এসেছে, আইএমডিটি কংগ্রেসের সময় তৈরি করা একটা আইন, যে আইনটা এখন নেই। তো সেই আইনের উপর যে এখনও কেস পেন্ডিং রয়ে গেছে এবং থানাগুলো, বর্ডার ব্রাঞ্চে তার কোনো ডকুমেন্টস নেই। আপনার নাম মণ্ডল আছে, বাস আপনার নামে একটা বসিয়ে দিল, কারোর নাম সরকার আছে, তার নামে একটা আইএমডিটির কেস বসিয়ে দিচ্ছে। এই পুরনো এগুলো 96-এর কেস, এইগুলোকে আপনারা উইথড্র করার জন্য আপনারা কি আগামীতে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন? আইএমডিটি আইনটা প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল 2002 সালে এটা মামলা করেছিলেন সুপ্রিম কোর্টে, আইএমডিটি আইনটা বাতিল করতে লাগে এবং করেছিলেন। কিন্তু তখন একটা অর্ডার দিয়েছিলেন, ইমিগ্রেন্টস এক্সপালশন অ্যাক্ট 1950 টু বি ইমপ্লিমেন্টেড। তার 2B অনুসারে বাঙালিদের যেটা অধিকার ছিল নাগরিকত্বের, সে আসামে আমাদের কোনো সমস্যা হওয়ার, হিন্দু নাগরিকত্বের, হিন্দু বাঙালিদের নাগরিকত্বের কোনো সমস্যা স্পষ্ট উল্লেখ ছিল, উল্লেখ ছিল।
সুতরাং এবং ইস্ট পাকিস্তান বলে মেনশন করা ছিল। মেনশন করা ছিল। কিন্তু যখন নাকি এই যে নাগরিকত্ব আইন কাজ যেটা হয়েছে 2019, এটাকে ডিলিট করে দেওয়া হয়েছে। এটাকে ডিলিট করে দেওয়া হয়েছে এবং 1971 সালের পরে বাংলাদেশ থেকে যারা এসেছে তাদের নাগরিকত্ব দেওয়া হবে। এখানে কিছু কন্ট্রারি আছে, কন্ট্রাডিক্টরি আছে, যেমন যারা এনআরসিতে অ্যাপ্লাই করেছিল তাদের হাতে নিশ্চয়ই ডকুমেন্টস আছে। ডকুমেন্ট থাকার জন্যই তারা এনআরসিতে অ্যাপ্লাই করেছে এবং কোনো কারণে হয়তো সেটা রিজেক্টেড হয়ে গেছে, কিন্তু তাদের হাতে ডকুমেন্টস আছে এবং তারা ফরেনার্স ট্রাইব্যুনালে গেলে হয়তো নাগরিকত্ব পেয়ে যাইব। সুতরাং এই যে এনআরসির যেটা কাগজ আর কি, মানে 71 সালের যেটাই, সুতরাং এইখানে কিন্তু এই যে ইমিগ্রেন্টস এক্সপালশন অ্যাক্ট আইনটা না থাকার জন্য এই হ্যারাসমেন্টটা হইতেছে আমাদের বাঙালি হিন্দুদের। অথচ আপনার কাজ যেটা 2019 সালে যেটা নাগরিকত্ব আইন পাশ করছে, এটা 1971 সালের পরে যারা এসছে তাদের নাগরিকত্বের কথা বলছে, কিন্তু প্রায়র টু 1971 যাদের নাম এনআরসি থেকে বাদ গেছে তাদের কথা বলা হচ্ছে না কিন্তু, এবং তাদেরকে ঘোষণা করতে হবে আমি বাংলাদেশ থেকে আছি। আরে মুশকিল, তারা এনআরসি 71-এর আগে এসছে এবং ডকুমেন্ট দিয়েছে যে 71 সালে আগে এসছে, তারা কেন আবার বলতে যাবে যে আমরা 71-এর পরে এসেছি, বাংলাদেশ থেকে আসছি, যার জন্য মাত্র 2 জন লোক আবেদন করেছে নাগরিকত্বের জন্য, মাত্র 2 জন লোক আবেদন করেছে এই আইনের মাধ্যমে। একই পরিবারের, হ্যাঁ, একই পরিবারের 2 জন লোক আবেদন করেছে। এই এত মানে হুলস্থুল নাগরিকত্ব আইন 2 জন লোক আবেদন করছে, আর বাকি তো কেউ করে নাই, কারণ তারা সব প্রায়র টু 1971 দে হ্যাভ কাম ইনটু আসাম। এটা একটা বড় বিষয় আপনি আলোকপাত করলেন যে প্রায়র টু 71 আসামে সবাই এসছে, তো তার জন্য আজকে নাগরিকত্ব আইনের আওতায় কেউ আপনার আবেদন জানায়নি। তাহলে এটা একটা বড় বিষয়। তো এই বিষয়টাকে আপনারা আগামী দিনে, মানে এই যে অসমে যে নাগরিকত্ব আইন তারা চালু করতে যাচ্ছে, দেখা যাচ্ছে সেখানে বিসঙ্গতি রয়েছে, এবং কোনো মন্ত্রী বা বিধায়ক কিছুদিন আগে বলেছিলেন যে আইনের সংশোধন আনা হবে। বাস্তবিক অর্থে যে ভোটার ডিটেনশন ক্যাম্প যে বিষয়গুলো রয়েছে, তাছাড়াও রয়েছে যে আপনার 6 শিডিউল এরিয়াগুলোতে তা ইমপ্লিমেন্ট হবে না। যদি 6 শিডিউল এরিয়াতে ইমপ্লিমেন্ট না হয় তাহলে সেখানে থাকা বাঙালিদের কি অবস্থা হবে? আমি আরেকটা জিনিস, আরেকজনের নাম না বললে হবে না, ভোটার এবং যেটা ডিটেনশন ক্যাম্প সম্পর্কে, আপনার বিজনিতে থেকে পারিজাত নন্দ ঘোষ এবং আসামের গুয়াহাটির জমশের আলী, ওরা 2 জন, ওদের কাছে সমস্ত আসামের তথ্য আছে, কারা ডিটেনশন ক্যাম্পে আছে, কবে মুক্তি পেল, এবং ওরা ফিজিক্যালি ওরা ফাইট করেছে, কোর্টে গিয়েছে, ওদেরকে অনেককে মুক্তি করিয়েছে। ওরা ওই সংগঠনটা কিন্তু ওরা লেগে আছে এই সমস্ত ব্যাপারে। সুতরাং বাঙালিদের ব্যাপারগুলো যেটা এনআরসির যে এই যে যেটা রয়েছে, উইক পয়েন্ট রয়েছে, যে 71-এর আগে এসছে, ওদের হাতে ডকুমেন্টস আছে, হয়তো ত্রিপুরা থেকে গভর্নমেন্টে ডকুমেন্টস দিয়েছে এবং পশ্চিমবঙ্গ থেকে ডকুমেন্টস দিয়েছে, হয়তো কেউ বিয়ে করে আসলেন ভদ্রমহিলা, পশ্চিমবঙ্গের সার্টিফিকেট দিলেন, পশ্চিমবঙ্গ তখন প্রতীক হাজেলা ছিলেন, এতগুলো কেস আর কি পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের কাছে পাঠায় দিল যে ওদের ভেরিফাই করে পাঠাইতে। এখন মুশকিল হচ্ছে পশ্চিমবঙ্গে 12 বছরের বেশি রেকর্ড রাখা হয় না, ওরা একমাত্র মাটির রেকর্ড রাখে। পশ্চিমবঙ্গ সরকার মাটির রেকর্ড রাখে, কিন্তু অন্যান্য সমস্ত রেকর্ড 12 বছরের বেশি কোনো রেকর্ড রাখে না, ওরা ওটাকে ডিস্ট্রয় করে দেয়। সুতরাং যার জন্য পশ্চিমবঙ্গ থেকে বা ত্রিপুরা থেকে এই রেকর্ডগুলো আসে না এবং এদের নাম রিজেক্ট হয়েছে, কারণ ভেরিফাই হয়ে আসে নাই পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার থেকে, কিন্তু তারা তো ভারতীয় নাগরিক। এটাই মুশকিল। একটা বিষয় আপনি দেখুন, হিন্দুদের জন্য এত দরদ এই সরকারের, যে আপনার বাংলাদেশে, পাকিস্তানে, আফগানিস্তানে হিন্দু বাঙালিরা যখন আক্রান্ত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, তাদের জন্য নাগরিকত্বের ব্যবস্থা করা হচ্ছে সারা দেশে, কিন্তু বাংলাদেশে এখন জ্বলছে হিন্দুদের জোর জবরদস্তি, তাদের ঘর বাড়ি চাকরি সমস্ত কিন্তু তাদের খুইয়ে দিতে হচ্ছে। তারপরে কেন্দ্রীয় সরকার কিন্তু একটা কমিটি বানিয়ে চুপচাপ বসে আছে। আজ পর্যন্ত কিন্তু কোনো মন্ত্রী নেতা এই বিষয়ে কথা বলেননি। ব্যাপারটা হচ্ছে যে দেখুন, বাংলাদেশে বাঙালি হিন্দুরা এখন কিন্তু ওরা আন্দোলন করছে, সম্ভবত ওরা একটা আলাদা রাষ্ট্র চাইবে, এরকম একটা দাবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছি। সুতরাং এখানে তো আমাদের বা আরও অন্যান্য যেটা হোম মিনিস্ট্রি, ওনারা তো এই ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে পারেন এবং এটা উচিত জানানো। বাংলাদেশের হিন্দু, তো বাংলাদেশের হিন্দুদের বা আমাদের বাঙালিদের সম্পর্কে ওদের তো তত বেশি মাথা ব্যথা দেখা যায় না, শুধু ভোটটাই ওদের মানে দরকার আর কি, এবং এই জন্যই ভোটের জন্যই ভোটটা নেয়।
আপনি যেটা বললেন যে স্বাধীনতা আন্দোলনে, আমি আন্দামান গিয়েছিলাম, 398 জন বাঙালি শহীদের নাম আছে ইসেতে, আন্দামানে। নাম না জানা তো আরো অনেক রয়ে গেছে যাদের নাম লেখা যারা হয়নি। সেলুলার জেলে ছিল 500-র মধ্যে 398 জন বাঙালি হিন্দু এবং 75 জন পাঞ্জাবি শহীদ, ওদের নাম আমি পেয়েছি। সুতরাং এই জাতি, ক্ষুদিরাম, আমার নেতাজি সুভাষচন্দ্র বোস, বিনয় বাদল দীনেশ, দেখুন নেতাজি সুভাষচন্দ্র মাস্টার বসু সূর্য সেন, এই চট্টগ্রামে অস্ত্রগার লুণ্ঠনের অস্ত্রগার, নেতা, প্রীতিলতা আর ওয়াদ্দেদার। বিস্ময়ের ব্যাপার যে নেতাজি সুভাষচন্দ্র বসু উত্তর পূর্বাঞ্চল থেকে স্বাধীনতার আন্দোলনে থেকে তিনি এই জায়গা থেকে, এই কোহিমা ইম্ফল থেকে উনি 1944 সালে নিরুদ্দেশ হয়ে যান। আজ 1944 পর্যন্ত ভারতের স্বাধীন ভারতের ইতিহাস কিন্তু সেই নেতাকে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেনি, বা তার মৃত্যুর রহস্য কি আজ পর্যন্ত আবিষ্কার করতে পারেনি, বা এই রহস্য ভেদ করতে সাহস হয়নি তাদের। এটা একটা সাহস হয়নি মানে 2014 ইলেকশনের আগে প্রধানমন্ত্রী পদপ্রার্থী তৎকালীন নরেন্দ্র মোদী বলেছিলেন যে তার সরকার ক্ষমতায় আসলে নেতাজি সুভাষচন্দ্র বসুর কতটা ফাইল, 66টা ফাইল ডিক্লাসিফাই করবে, কিন্তু সেগুলো কয়েকটা মাত্র ফাইলই করছে, পাতা ছিঁড়ে ছিঁড়ে করেছে, যা করেছে পাতা ছিঁড়ে ছিঁড়ে করেছে। তারপর বলেছে যে ই হবে, মানে আন্তর্জাতিক পর্যায়ে অনেক রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যাবে এবং একটা খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়ে যাবে, এই জিনিসগুলো বলেছে আর কি। নেতাজি গবেষিকা বা নেতাজি গবেষকরা ইতিমধ্যে বিষয়টা তারা একটা করেছেন, এবং মুখার্জি কমিশন, যেটা মুখার্জি কমিশনকে নেতাজির প্রতি এত দরদ দেখেন, নেতাজি টুপি লাগাচ্ছেন তারা, বা 23শে জানুয়ারি নেতাজি মূর্তি তৈরি করে সেখানে রেখে দিয়েছেন, কিন্তু আপনার মুখার্জি কমিশনকে কংগ্রেস সরকার অ্যাকসেপ্ট করেনি। সেই মুখার্জি কমিশনকে দ্বিতীয়বার মানে এই ভারতীয় জনতা পার্টির সরকার যদি কেন্দ্রে আছে তাহলে তার অ্যাকসেপ্ট করুক সেটাকে, মুখার্জি কমিশনের প্রতিবেদনকে। আমি নেতাজি সম্পর্কে আমার মানে আজকে থেকে 30-40 বছর আগে নেতাজি সম্পর্কে যত বই বেরিয়েছিল আমি সমস্ত পড়াশোনা করেছি, এবং র্যাঙ্কোজি, জাপানের র্যাঙ্কোজি মন্দিরে যেটা নেতাজির চিতা ভস্মের কথা বলা হয়, ওটা নাকি ফরেন্সিকে টেস্ট করে দেখা গেছে, আমি পড়েছি আর কি, যে বানরের, ওটা বানরের, মাঙ্কি চিতাভস্ম, সুতরাং ওটা নেতাজির না। তেমন অনেক গল্প আছে। তো মুখার্জি কমিশনের যেটা প্রতিবেদন সেটা অ্যাকসেপ্ট করে নাই, সেটা বাঙালিদের জোরালো দাবি নেই। বাঙালিরা তো আর এখন নেতাজি জয়ন্তী পালন করে 23 জানুয়ারি, কিন্তু তার এই যেটা হলো আর কি ডিসঅ্যাপিয়ারেন্স, সে সম্পর্কে আর অতটা দাবি জানান না আর কি। এখন তো একটু মনস্তত্ত্বটাই অন্যরকম হয়ে গেছে, মানে দেশভাগ স্বাধীনতার আমলে যে বাঙালি হিন্দুদের মধ্যে যে শৌর্য বীর্য ছিল, যে চিন্তাধারা ছিল, সেটা তো এখন একটু হ্রাস পেয়েছে এখন। সুতরাং ওই দেশের চিন্তা করা মানুষের সংখ্যা কমে যাচ্ছে। কামাখ্যা মন্দিরে আপনার স্বামীজি এসেছিলেন, সেটা কোনো রকম সংরক্ষণ করা হয়নি। আপনার বৈবাহিক পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে পরিবারের সঙ্গে বৈবাহিক সম্পর্ক ছিল আসামের, তারপরে উনি কটন ইউনিভার্সিটিতে এসেছিলেন, সেখানে প্রিন্সিপালের যে অবস্থান সেখানে ছিলেন, তাকেও সংরক্ষণ করা হয়নি। তো এই যে উপেক্ষা, এবং রবীন্দ্র জয়ন্তী যেটা আপনার শ্রীভূমি নগর করা হলো, কিন্তু করিমগঞ্জের নাম পাল্টে দেওয়া হলো, কিন্তু আপনার এই রবীন্দ্র জয়ন্তী যেটা হলিডে ছিল সেই হলিডে কিন্তু উঠে দিছে। ওইটাই সস্তা রাজনীতি আর কি, সস্তা আবেগের সস্তা রাজনীতি আর কি, এগুলো দিয়ে মন জয় করা যায়, সেইগুলো সেভাবে বাঙালির মন জয় করতে চাইতেছে। অথচ শিলচরে আপনার রেল স্টেশনের নাম ভাষা শহীদ স্টেশন, এত মারা বছরের দাবি সেটা করছে না আর কি। আজকে যেটা ক্যাবিনেট ডিসিশন নিয়েছে শ্রীভূমি জেলা হবে, তো ওইখানেই তো সেম ক্যাবিনেট ডিসিশন নিয়ে নিতে পারে, ভাষা শহীদ স্টেশন নিয়ে রেল মিনিস্ট্রিকে একটা এনওসি দিয়ে দিলেই হয়তো স্টেট গভর্নমেন্ট, যে হ্যাঁ ইয়েস, শিলচরের স্টেশনের নাম ভাষা শহীদ স্টেশন হোক, শিলচর হোক। পূর্ববর্তীতে এগুলো সমস্ত কিছু প্রসেস হয়ে আছে, হ্যাঁ, রাজ্য সরকারের অনুমতি দিচ্ছে না। হ্যাঁ, সেই এনওসি দিচ্ছে না রাজ্য সরকার, এবং এটা রেল মিনিস্ট্রি বলেছে যে রাজ্য সরকার, স্টেট গভর্নমেন্ট এনওসি দিচ্ছেন না। সুতরাং এগুলো সস্তার রাজনীতি করে আর কি, মানে কোনো কাজ না করে কিভাবে মন জয় করা যায় তার একটা ফর্মুলা আর কি। আশা করব আপনি নতুন বাঙালিদের জন্য একটি ভাবনা চিন্তা নিয়ে একটা নতুন সংগঠনের জন্ম দিয়েছেন। উত্তর পূর্বাঞ্চলে বাঙালিদের যে সার্বিক সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো বিভিন্ন সময়ে কিভাবে সমাধান করার জন্য আপনি কাজ করবেন, আমরাও চোখ রাখবো, এবং আপনাদের মাধ্যমে আমরাও জানতে পারবো যে বাঙালিরা কোথায় কিভাবে কি সমস্যার মধ্যে রয়েছে। ধন্যবাদ আপনি আমাদের স্টুডিওতে আসার জন্য, চিত্তবাবু।
নমস্কার।